আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। এই সরকার ক্ষমতায় আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে সব থেকে বড় একটা সংবাদ হলো যে প্রায় 52 জন বিভিন্ন ব্যক্তি যারা লেখালেখি বা সংবাদপত্র শিল্পের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে। তাদের মধ্যে মূল অভিযোগ হলো যে তারা এই সরকারের যে মানবতাবাদী অপরাধ এগুলোকে তারা সমর্থন জুগিয়েছে এবং তাদের এই সমর্থন পেয়ে সরকার সাহসী হয়েছে এবং ছাত্রদের বুকের উপরে গুলি চালিয়েছে। এরকম একটা সংবাদ আমরা দেখেছি এবং খুবই দুঃখজনক হলো যে আমরা গত 50 বছরে এরকম কোনো ঘটনা শুনিনি যে কোনো সরকার পরিবর্তন হলে বা কোনো নতুন সরকার আসলে এত অধিক সংখ্যক সাংবাদিকের বিরুদ্ধে এরকম মর্মান্তিক অভিযোগ এসেছিল। এরকম ঘটনা হয়নি। কোনো কোনো সাংবাদিকের বিষয়ে দ্বিমত প্রকাশ করা যায়। তারা নানা সময় কিছু কিছু সাংবাদিক নিগ্রহের শিকার হয়েছে। সংবাদ পরিবেশনকালে সরকারের অপছন্দ হলে সেই সমস্ত সাংবাদিককে নির্যাতন করা হয়েছে এবং এই গত সরকারের সময় অবশ্য করা হয়েছে। আমরা জানি যে মাহমুদুর রহমানকে রক্তাক্ত করা হয়েছে। তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। শুধু শারীরিকভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে তাই না, সরকার সমর্থক এই যে 52 বা কেউ কেউ বলছেন 32 জন এই যে সাংবাদিকরা সবাই মানে কেউ বাদ ছিল না মাহমুদুর রহমানকে সম্পাদক বানানোর বিষয়ে বা তিনি নিজে সম্পাদক হওয়ার বিষয়ে এই প্রতিটা সাংবাদিক চরমভাবে তাকে ধুলাই করেছেন। জানেন তো সাংবাদিকরা ধুলাই করে কিভাবে? লিখেই ধুলাই করে, বলেই ধুলাই করে। মিডিয়াতে যেহেতু ইলেকট্রনিক মিডিয়া আছে সেখানে বলে ধুলাই করার সুযোগ আছে, তারা করেছে। এবং এই সাংবাদিকরা বাংলাদেশের 3টা গণমাধ্যম বন্ধ করতে সরকারকে পরামর্শ দিয়েছে এবং তাদের অনুপ্রেরণায় সরকার এই গণমাধ্যমগুলো বন্ধ করেছিল। এর মধ্যে দিগন্ত টিভি, ইসলামী টিভি, দৈনিক দিনকাল 4টা এবং আমার দেশ পত্রিকা এবং জামাত সমর্থিত একটা পত্রিকা সংগ্রাম, এটাও বন্ধ ছিল। এবং সংগ্রামের যে সম্পাদক তাকে ছাত্রলীগের কর্মীরা কিভাবে নির্যাতন করেছে তার অফিসের মধ্যে থেকে এবং এই যে ভয়াবহ চিত্র তৈরি করেছিল এই প্রতিটা সাংবাদিক, এই যে 32 জন সাংবাদিক যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ আসছে তারা কিন্তু সমর্থন দিয়েছিল। অর্থাৎ সংবাদপত্র বন্ধতে এরা সমর্থন দিয়েছিল, সম্পাদককে নির্যাতন করাতে এরা সমর্থন দিয়েছিল এবং এইসব সংবাদপত্রের বিরুদ্ধে তারা লাগাতার লিখে গেছে, তারা লাগাতার মিডিয়াতে বলে গেছে। এই ঘটনা কিন্তু আগে হয়নি। তো এই বারবারন্ত সরকারকেই আসলে বিপদে ফেলেছে। তারা যে প্রশংসা করেছে আসলে সরকারই বিপদে পড়েছে এবং সরকার যে কর্মকাণ্ড করেছে সরকারের বিপদে তাদের পরামর্শ নিয়ে সরকার এগুলো করতে উৎসাহিত হয়েছে এবং বিপদে পড়েছে। এবং এই সাংবাদিকদের মধ্যে সব থেকে বড় একটা সাংবাদিকদের বিরুদ্ধে সব থেকে বড় একটা অভিযোগ হলো যে তারা দাড়ি টুপিওয়ালা মানুষকে চুঙ্গি বানিয়েছে। জামাতকে তারা ডিরেক্ট রাজাকার বলে, এতে অনেকেরই আপত্তি নেই, তারা রাজাকার ছিল। এবং অন্যান্য ইসলামী দল যারা কখনোই রাজাকার ছিল এরকম প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু নানা ঘটনায় নানা ধরনের সরকার বিরোধী কর্মকাণ্ডে তাদের ইসলামিক মাহফিল কথাবার্তা বলাতে বা তাদের মসজিদে বিভিন্ন বক্তৃতা দেওয়াতে এই নানা বক্তৃতাকে তারা সোজা জঙ্গি কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে এবং সরকারকে তারা বলেছে ইনিয়ে বিনিয়ে নানাভাবে যে এদেরকে বন্ধ করতে হবে এবং অনেক ইসলামিক জলসা বন্ধ হয়ে গেছে এবং ইসলামিক আলোচনা অনুষ্ঠানগুলো সেখানে সরাসরি পুলিশ উপস্থিত হয়েছে। এগুলো কেন হয়েছে? এইগুলো কিন্তু সরকারের অতটা ইন্টারেস্ট ছিল বলে লক্ষ্য করা যায়নি, যতটা বেশি ইন্টারেস্ট ছিল এই দলদাস, এই অন্ধ এবং এই তোষামতকারী সাংবাদিকদের। এবং এরা ছোট চুনোপুটি সব ধরনের সাংবাদিক আছে। একটা ইয়াং সাংবাদিকও ছিল, বড় সাংবাদিকও ছিল, প্রবীণ সাংবাদিক, বিখ্যাত নাম করা সাংবাদিকও ছিল এই তালিকায়। এবং তাদের আরেকটা বড় বিষয় ছিল
সরকারের সকল বিষয়ে প্রশংসা করা। মানে একটা সরকার যে কিছু ভুল করতে পারে, একটা সরকারের যে নানা কর্মকাণ্ডে ভুল হতে পারে, এদের চোখে এই ভুলগুলো ছিল না। এরা সরকার যা করত সেটাকে মহিমান্বিত করার জন্য কলামের পর কলাম লিখত, সম্পাদকীয় লিখত, গোল টেবিল বৈঠকে বসতো, আলোচনায় বসতো, টক শো করত, এবং সমস্ত জায়গায় তাদের সর্বশেষ সেন্টেন্সটা থাকতো সরকারকে খুশি করার জন্য, সরকারকে শক্তিশালী করার জন্য মন্ত্রণা দেওয়া। এবং এই সাংবাদিকরা যারা ইলেকট্রনিক মিডিয়ায় ছিল, টক শোতে তারা ভিন্ন মতের লোককে ডেকে নিয়ে আসতেন, অর্থাৎ একজন আওয়ামী লীগ, একজন বিএনপি বা একজন আওয়ামী লীগ, একজন ইসলামী দলের কোনো নেতা, এদেরকে ডেকে নিয়ে এসে যিনি সঞ্চালক বা অ্যাঙ্কর যিনি ছিলেন তিনি এবং ওই আওয়ামী লীগের যে গেস্ট থাকতো সে মিলে তাকে তুলোধনা করত। মানে একটা প্রশ্ন যদি কোনো বিএনপি লোককে করা হতো বা অন্য নেতা থেকে করা হতো, সে তার উত্তর দিতে গেলে সঞ্চালক তাকে পাল্টা প্রশ্ন মানে জর্জরিত করত, যা ছিল একটা মানে নির্জলা দল দাস ভিত্তিক, যেটা সাংবাদিকতার মধ্যে পড়ে না, কোনো অবস্থায় সাংবাদিকতার মধ্যে পড়ে না। আমরা বিবিসি, সিএনএনে দেখেছি যেখানে ভিন্ন মতের লোককেও সাংবাদিকরা কিভাবে প্রশ্ন করে, তার থেকে কিভাবে উত্তর আসলে তারা আবার কিভাবে সম্পূরক প্রশ্ন করে। কিন্তু এই টক শোগুলোতে ছিল মানে ভিন্ন মতের লোককে ডেকে নিয়ে আসবে এবং তাকে নানা কথা শোনাবে এবং তার যে সমর্থক আছে, তার যে দল আছে, সেই দলকে কাঠগড়ায় দাঁড় করাবে। এবং আরো একটা বড় ব্যাপার ছিল পুলিশের বক্তব্য। এবং পুলিশ যেটা হরহামেশাই করতো যে বিএনপি নেতা কর্মীদের ছোট্ট একটা ঘটনা তো যে গ্রেফতার করে নিয়ে আসতো, এবং মানে সরকারের বিরুদ্ধে যায় এমন যে কোনো ইস্যুতে পুলিশ, ইভেন আদালত সম্পূর্ণিত হয়ে নানা ধরনের কর্মকাণ্ড করেছে। এই দলদাস সাংবাদিকগুলো, এই অন্ধ সাংবাদিকগুলো এবং এই জ্ঞানপাপী সাংবাদিকগুলো কি করতো, পুলিশের বক্তব্য এবং সরকারের বক্তব্যকে মহিমান্বিত করে যতভাবে ব্যাখ্যা করা যায়, যতভাবে বিশ্লেষণ করা যায় এবং পুলিশ এবং সরকারকে জিতানো যায় বা ভালো কাজ করছে সরকার বা পুলিশ, এটা নিয়ে তারা মানে যত সময় পারে পত্রিকায় লেখার ব্যাপার হলে লিখত, আর বলার যদি ইলেকট্রনিক মিডিয়া হতো তাহলে বলে যেত। এবং তাদের বাধা দেওয়ার কেউ ছিল না, কারণ মিডিয়া তাদের, সংবাদপত্র তাদের, মানে এসব সাংবাদিকরা আবার কিন্তু অনেক ক্ষমতাশালীও ছিল। মানে প্রত্যেকটা টিভি স্টেশনে এরাই ছিল সব থেকে বেশি ক্ষমতাবান, অর্থাৎ এরা যত খুশি বলবে, অন্যদের সেটা হজম করতে হবে, শুনতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, আপনাকে ভালো না লাগলেও আপনাকে শুনতে হবে। এদের আরেকটা বক্তব্য ছিল সরকার অন্যায় করেছে বা সরকার বিপদে পড়তে যাচ্ছে, এমন ঘটনাগুলো সরকার যেন বিপদে না পড়ে, সরকার যেন ঠিক পথে আছে, নানা ধরনের কূটকৌশল মানে মানে কুযুক্তি সামনে নিয়ে এসে ব্যাখ্যা করত, যাতে সরকার এবং বিভিন্ন সময় তার অতীত সরকারের খারাপ এক্সাম্পলগুলো এখানে টেনে নিয়ে এসে তার এই সরকারকে মানে বিগত আওয়ামী সরকারকে মানে একটা ফ্যাসিবাদী সরকারকে, স্বৈর সরকারকে মহিমান্বিত করত। দেখেন এতগুলো নির্বাচন হয়েছে, 3টা নির্বাচন হয়েছে, এই অগণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে, মানুষ ভোট দিতে যায়নি, অটো এমপি মন্ত্রী হয়েছে। এর বিরুদ্ধে এই সাংবাদিক সমাজের সব থেকে বেশি লেখার সুযোগ ছিল। দেশের মানুষের গণতন্ত্র মনস্ক করা, গণতন্ত্রে ফিরে নিয়ে আসা, গণমানুষের কণ্ঠই তো সংবাদপত্র। সাংবাদিক তো ব্যক্তি কেউ না, সাংবাদিক রিপ্রেজেন্ট করে সাধারণ মানুষের ভাবনা, সাধারণ মানুষের ক্ষোভ, চাওয়া পাওয়া, এগুলো তো রিপ্রেজেন্ট করে। এই সাংবাদিকগুলো এটা ভুলে গিয়েছে, তারা অগণতান্ত্রিক শাসন, স্বৈরাচারী শাসন, এগুলোকে মহিমান্বিত করেছে, সাধারণ মানুষের বিরুদ্ধে এরা দাঁড়িয়েছে এবং এরা দিনের পর দিন এই কাজটা করেছে। নানা প্রযুক্তি দিয়ে তারা দেশে উন্নয়ন হচ্ছে, গণতন্ত্রের সংজ্ঞা তারা নতুন নতুন করে আবিষ্কার করতে প্রতিদিন, গণতন্ত্রের সংজ্ঞা তারা বিশ্লেষণ করতে, এবং সারা পৃথিবীতে যে সমস্ত দেশে গণতন্ত্র নাই সেসবগুলো উদাহরণ নিয়ে এসে তা ব্যাখ্যা করার চেষ্টা, এবং যে সমস্ত গণতন্ত্র আছে তারা কিসে কিসে খারাপ, আমেরিকা কিসে কিসে খারাপ, সেগুলো নিয়ে ব্যাখ্যা করে এই অগণতান্ত্রিক সরকারকে তারা মহিমান্বিত করার চেষ্টা করত। এবং বিরোধী দলের বড় বড় নেতা মানে যারা প্রথম সারির নেতা, তাদের চরিত্র এত নিখুঁতভাবে, এত অমর্যাদাকরভাবে বিশ্লেষণ করা হতো
যে এটা ভাষায় প্রকাশ করা যায় না। অনেকের ক্ষেত্রে তো এমন এমন কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে শোনা গিয়েছে যে যা সংবাদপত্র কেন একজন সাধারণ মানুষও সাধারণ আলোচনাতে উপস্থাপন করে না। এই সাংবাদিকরা সেটা করেছে এবং লিখেছে, এই করেছে এবং লিখেছে, একই সাথে দুটো কাজ তারা করে গিয়েছে। এরপরে তারা বলা যায় যে দেশটাকে তারা দুটো ভাগে বিভক্ত করে ফেলেছে, একটা হলো স্বাধীনতার পক্ষে আর একটা হলো স্বাধীনতার বিপক্ষে। কার্যত দেশের মানুষ বোঝেই না পক্ষে আর বিপক্ষে কি। দেশের অধিকাংশ মানুষ এখনো বোঝে না স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে কি। স্বাধীনতার যুদ্ধের সময় পক্ষে বিপক্ষে মানুষ ছিল, কিন্তু 50 বছর পরে এসে স্বাধীনতার বিপক্ষে। তার মানে হলো কি, বাংলাদেশকে সে তারা চায় যে আবার পাকিস্তানের রাষ্ট্রের সাথে একীভূত হোক। এটা অকল্পনীয় চিন্তা তারা বারবার বলে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে। পৃথিবীতে কোন রাষ্ট্র একবার বিচ্ছিন্ন হলে সেটা আবার জোড়া লেগেছে, জোর করে যদি কাউকে বিচ্ছিন্ন করা হয়েছে জোড়া লেগেছে। যেমন জার্মানির কথা আমরা যদি ধরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। একটা পূর্ব জার্মানি ছিল, একটা পশ্চিম জার্মানি। এটা ছিল তারা চাপে পড়ে আলাদা হয়েছিল। এবং আরো একটা ছিল উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এগুলো অবশ্যই এখনো বিবদমান আছে। তো যাই হোক, মানে বিষয়টা ছিল যে একদিকে হচ্ছিল স্বাধীনতার পক্ষ, মানে এই দেশটা তারাই শুধু বিশ্বাস করে, তারাই মানে, তাদেরই দেশ। আরেকটা হলো স্বাধীনতার বিপক্ষ, তার মানে। এবং মোটা দাগে যেটা ছিল যে আওয়ামী লীগ করলে, আওয়ামী সমর্থক করলে তিনি স্বাধীনতার পক্ষে। আর আওয়ামী লীগের বাইরে যদি আপনার কোনো বিশ্বাস থাকে, রাজনৈতিক বিশ্বাস যদি থাকে, তাহলে আপনি সোজা রাজাকার, পাকিস্তানপন্থী অথবা রাজাকারের বাচ্চা। এই সাংবাদিকগুলো তাদের লেখা, তাদের কথা, তাদের বিশ্লেষণে এটা নিরন্তর বলে যাওয়ার চেষ্টা করেছে। তারা কার্যত দেশটাকে দুটো ভাগে বিভক্ত করেছে। গত 15 বছর ধরে যেখানে দেশের একটা জাতীয় ঐক্য দরকার ছিল, যেখানে দেশের মানুষের ক্ষোভগুলো প্রশমনের দরকার ছিল, যদি কোনো ব্যক্তি দেশ নিয়ে কোনো ভুল ভ্রান্তিও থাকে, সাধারণত নানা বিষয় ক্ষোভ, নানা বিষয়ে ভুলও থাকতে পারে এবং সেগুলো অ্যাকোমোডেট করা দরকার ছিল। কিন্তু এই সাংবাদিকরা টকশোর নামে এইগুলোকে উস্কে দিয়েছে এবং এক দল আরেক দলের মুখোমুখিতে দাঁড় করিয়েছে, একজন স্বাধীনতার পক্ষে, একজন স্বাধীনতার বিপক্ষে। কোনো অবস্থায় এই সাংবাদিকরা এই কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না। তারা এগুলো করেছে তাদের ব্যক্তিগত সুবিধা লাভের জন্য, সরকারের থেকে বিভিন্ন সুবিধা আদায়ের জন্য এবং একটা স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় ধরে রাখার জন্য এবং তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। যদি স্বৈরাচারী সরকারকে প্রশংসা করে, যদি স্বৈরাচারী সরকারকে নানাভাবে সহযোগিতা, মিডিয়ার যে সহযোগিতা মানুষ চায়, যে আমি অপরাধ করলো সে ঢেকে দিয়েছে, বা আমি একটা ছোট্ট কাজ করলো বড় প্রশংসা এনে দিয়েছে, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা ব্যক্তিগতভাবে সুবিধা লাভ করছে। এখন তো বোঝা যাচ্ছে যে এই 32 জন সাংবাদিক বা 52 জন সাংবাদিক তারা পার্সোনালি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই টাকাগুলো কোথা থেকে এসেছে? তারা সাংবাদিকতা করে এই টাকা ইনকাম করেছে? ইম্পসিবল। একজন সাংবাদিকের বেতন কত? তাদের ছেলে মেয়ে দেশের বাইরে পড়ে, তারা অনেক কিছু কিছু সাংবাদিক ব্যাংকের মালিক হয়েছে। একজন তো শুনলাম ব্যাংকের মালিক হয়েছে। এবং কিছু কিছু সাংবাদিক 8-10টা করে প্লটের মালিক, ফ্ল্যাটের মালিক। তারা নানা ব্যবসা বানিয়েছে। তো এই 32 জন সাংবাদিক যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, প্রায় সবারই মানে সম্পদ, বিত্ত এরকমই হয়েছে, প্রায় কাছাকাছি হয়েছে। আর এই সবারই নেচার ছিল এই সরকারকে, এই দানবীয় সরকারকে প্রশংসিত করা, তার হাতকে মজবুত করা এবং তাকে নানাভাবে বিরোধী মতের উপরে উস্কে দেওয়া। স্বভাবতই দেশের সরকার, দুষ্ট সরকার বা ভালো সরকার বা মন্দ সরকার, তারা কিন্তু মিডিয়াকে অবশ্যই গ্রাহ্য করে। অর্থাৎ মিডিয়াতে যখন সরকারের সমালোচনা হয় তখন তারা নিরুপায় হয়ে চেষ্টা করে সমস্যার সমাধান করার জন্য। কিন্তু মিডিয়ায় যদি তাদেরকে অপরাধে উৎসাহিত করে তখন তার সেই সরকার তার ভুল সংশোধন করে না, সে ভুলকে আরো দ্বিগুণ মাত্রায় করার জন্য নানা ধরনের প্রজেক্ট খুলে বসে এবং সরকারের সকল যে অন্যায় অপকর্মের হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছে এই মিডিয়াকে। আজকে বলা হচ্ছে যে এই সাংবাদিকদের বিরুদ্ধে নাজেহাল হচ্ছে, এই সাংবাদিক বিরুদ্ধে মামলা হচ্ছে। এখানেও তারা আর এক দালালি, আর এক বাটপাড়ি আশ্রয় নিয়েছে। মানে সাংবাদিকের বিরুদ্ধে মামলা হতে পারবে না। সে অপরাধ করলে, সে অন্যায় করলে, সে একটা ধ্বংস মানে হত্যা কর্মকাণ্ডের অনুপ্রেরণা যোগালে বা অনুপ্রাণিত করলে
তার বিরুদ্ধে মামলা হতে পারবে না। মানে সাংবাদিক হলে মানে যা খুশি তা করা যাবে, যা খুশি তা বলা যাবে, এর নাম সাংবাদিকতা। এটা আপনি তরুণ মানুষদের শিখিয়েছেন। এদের মধ্যে আবার কেউ কেউ আছে এমিরেটস সাংবাদিক, মানে যারা তরুণ সাংবাদিক তার আশেপাশে যেত বা কোনো ব্যক্তি যখন কোনো বিষয় প্রশ্ন করত উনি সঙ্গে সঙ্গে সাংবাদিকতা তাকে শেখাতে শুরু করতেন। একজন নীতিহীন, একজন মানে নষ্ট চরিত্রের মানুষ, যিনি সংবাদপত্রকে পুঁজি করে নানা অপরাধ কর্মকাণ্ডে উৎসাহদাতা হিসাবে কাজ করেছেন, তিনি মানে আবার সংবাদপত্রের থেকে, মিডিয়াতে থেকে অন্যদের সাংবাদিকতা শেখাত। এটা 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 কোন ধরনের কর্মকাণ্ডের মধ্যে পড়ে? এরা কোন ধরনের চরিত্রের মধ্যে পড়ে? এরা প্রায় সবাই, মানে আমি জানি না মানে এদের বিরুদ্ধে কি নেবে সরকার বা কি ব্যবস্থা নেবে বা কোন ধরনের অপরাধের কোন ক্যাটাগরিতে তারা পড়বে। এরা সবাই ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার মতো অপরাধ করেছে। যদি ইনভেস্টিগেশন করা হয়, নিরপেক্ষ ইনভেস্টিগেশন করা হয়, তাহলে এটা প্রমাণিত হবে বলে অনেকে বিশ্বাস করেন। তো সবাই তো ভিউয়ার্স, যে সমস্ত সাংবাদিক এই দানবীয় সরকার, স্বৈরাচারী সরকার, মানবতা বিরোধী অপরাধে জড়িত সরকারকে নানাভাবে প্রশংসিত করেছে, নানাভাবে উৎসাহিত করেছে, নানাভাবে কৌশলী করেছে, নানাভাবে বুদ্ধি দিয়েছে, তাদের বিচার স্বৈরাচারী সরকারের মতোই হওয়া উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।